তোমার এত সাহস! ভালোবাসার জন্য নিজের দেশ ছেড়ে একা অচেনা এক দেশে চলে এলে। তোমার কি একটু ভয় করেনি মেয়ে? প্রিয়তা মাথা নোয়ালো। এক হাত দিয়ে অন্য হাতের নখ খুঁড়ছে সে। অস্বস্তি, চিন্তা আর ভয়ে কুপোকাত যেন। তার পাতলা ফিনফিনে ঠোঁটে মৃদু আন্দোলন। সে ভীতর সুরে বলল, ভালোবাসার কাছে আমার এই ভয়টা তুচ্ছ হয়ে পড়েছিল। কপালের ভাঁজ দৃঢ় হলো দিলরুবা বেগমের। বীতস্পৃহ বোধ করলেন। গলার স্বর খানিকটা চড়াও করে বললেন, আর তোমার এই অতি সামান্য ভালোবাসার জন্য যে আজ তোমার মা বাবা পাগল প্রায়, সেটার দায়ভার কে নিবে? কি হলো এসব করে? কোথায় গেল তোমার সেই ভালোবাসার মানুষ? এত দূর ছুটে এসে পেলে তাকে? পাওনি তো। সবটাই কেবল একটা মরীচিকা ছিল। তুমি বোকা মেয়ে, তাই বোঝনি। প্রিয়তা স্বচ্ছ অক্ষি যুগল ভিজে উঠল। ওষ্ঠ যুগলে আন্দোলন বাড়ল তার। নাক টেনে বলল, এভাবে বলবেন না প্লিজ। ওয়াদি আমায় ঠকাতে পারে না। ওর ভালোবাসা মিথ্যা হতে পারে না। অন্তত আমি বিশ্বাস করি না এই কথা। প্রিয়তাকে অস্থির দেখালো। বিছানার পাশে এক কোণে নিশ্চুল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেয়েটি এবার ধীরে সুরে বলল, আম্মি, ও এমনিতে খুব কষ্ট পাচ্ছে। ওর কষ্ট বাড়িয়ে লাভ নেই। আমরা বরং ওকে একটু বিশ্রাম নিতে দেই। দিলরুবা বেগম গভীর নিঃশ্বাস ফেললেন। যদিও আজকাল কাউকে ঠিকমতো বিশ্বাস করা যায় না, তাও এই মেয়েটাকে সন্দেহ হচ্ছে না তার। মেয়েটা সত্যিই অতি দুঃখ পেয়েছে। প্রেমিকের টানের নিজ দেশ ছেড়ে অন্য দেশে চলে আসাটা চারটেখানি কথা নয়। একা মেয়ে হয়ে দারুণ এক কাজ করে বসেছে সে। তাই তিনি আর কথা বাড়ালেন না, কেবল বললেন, তুমি আপাতত বিশ্রাম নাও, একটু পর আমার ছেলে আসলে তোমার সমস্যাটা আমরা সমাধানের চেষ্টা করব। প্রিয়তা অন্যার এক কোণ দিয়ে চোখ মুছল, ঢোকিলে বলল, আপনারা আমায় কেন সাহায্য করবেন? আপনারা তো চেনেন না আমায়। তুমি হলে আমার দেশের মানুষ। বাংলাদেশে যায় না আজ 25 বছরের উপরে। কোনো যোগাযোগ নেই ওই দেশের সাথে। এত বছর পর নিজের দেশের একজনকে পেয়েছি। মনে হচ্ছে যেন আমার অতি নিকট আত্মীয় তুমি। এটা আত্মার টান, তুমি বুঝবে না। আর ভয় পেও না, আমরা খারাপ মানুষ নই। তোমার বয়সে আমার একটা মেয়ে আছে। বিপদে পড়েছো বলেই সাহায্য করছি, ভরসা করতে পারো। প্রিয়তার হাতে করার মতো আর কিছুও নেই। এই মানুষগুলোকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায়ন্ত সে ভেবে পাচ্ছে না। যার জন্য তার এই করুণ দশা, সে উধাও। ভাগ্য কোন কুৎসিত পরিণাম লেখা আছে কে জানে। দিলরুবা বেগম সেই ঘর থেকে বেরিয়ে আসেন। খাবারের প্লেটটা হাতে তুলে নেয় মৌমি। প্রসন্ন হেসে বলে, তুমি শুয়ে বিশ্রাম করো। ভাইয়া এসে ঠিক একটা সমাধান বের করে ফেলতে পারবেন। প্রিয়তা অম্লান হাসল, মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা। মমিও বেরিয়ে এলো। খাবারের প্লেট রান্নাঘরে রেখে এসে মায়ের ঘরে গেল সে। দিলরুবা বেগম চিন্তিত চিত্তে বিছানায় বসা, কপালের ভাঁজ এখনো সরেনি তার। মমি গিয়ে তার পাশেই বসলো, বলল, আম্মি, আপনি কি খুব চিন্তিত? দিলরুবা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ। ভাইয়াকে নিয়ে? তিনি মেয়ের দিকে তাকালেন, ভীত দেখালো তাকে। বললেন, তোর ভাইকে না জানি মেয়েটাকে তো নিয়ে এলাম। এবার ও বাসে আসলে কি করব? কি করবে আর? সব খুলে বলবে। দিলরুবা বেগম নিশ্চিন্ত সুরে বললেন, তোর ভাইকে তুই চিনিস না? এভাবে বলা নেই কওয়া নেই, এক অচেনা মেয়েকে ঘরে তুললাম। পুরো বাড়ি না এসে মাথা তুলে আমি সেই চিন্তাতেই আছি। মমিও সমান চিন্তায় পড়ল। জি আম্মি, এই চিন্তা তো আমারও হচ্ছে। ভাইয়াকে কি এখনই একবার জানাবে? না না, এখনই বলা যাবে না। আজকে বলে গিয়েছে বেশি ব্যস্ত থাকবে, কল যেন না দিই। একেবারে বাসায় এলেই বলবো সব। আচ্ছা। দিলরুবা বেগম আবারও চিন্তায় ডুবলেন, আনমনে পড়লেন। মেয়েটাকে আমার বিশ্বাস করে ভুল করছি না তো? মমি চেয়ে বলল, আমার তো এরকম মনে হয়নি আম্মি। মেয়েটা সত্যি ভীষণ বিপদে পড়েছে। ওর চোখ মুখ দেখছিলে না, কেমন ভীত সন্ত্রস্ত। দিলরুবা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। অন্তঃস্থল জুড়ে অন্য এক প্রবাহ বইল তার। কেন যেন মনে হলো মেয়েটাকে তার আধুনিক রূপ। মায়া হলো তার নিজের প্রতি, মেয়েটার প্রতি। মনে মনে ঠিক করলেন মেয়েটাকে সবটুকু দিয়ে সাহায্য করবেন। ঘড়িতে 8টা বেজে 20 মিনিট। বাহির থেকে গাড়ির শব্দ এলো।
দিলরুবা বেগমের কানে শব্দ স্রোত যাওয়া মাত্রই সতর্ক হলেন তিনি। তার একমাত্র পুত্র এলো বোধ হয়। চোখে মুখে দৃঢ়তা কমল না, বাড়ল বড়। ছেলেটাকে নিজের বাবার মতো ভয় পান। ছেলেও অবশ্য কম শাসন করে না, মা কম নিজের সন্তান ভাবে বেশি। কলিং বেল বাজার আগেই আজ দরজা খুলে গেল। সুইচ টেপার উদ্দেশ্যে বাড়ানো হাতখানাও থেমে গেল তার সঙ্গে সঙ্গে। অবাক হলো ফারজাদ। পাশের দেওয়ালে এক হাত ঠেকিয়ে জুতার ফিতা খুলতে খুলতে বলল, কি ব্যাপার? মনে হচ্ছে যেন আমার অপেক্ষাতেই ছিলে। মমি উত্তর দিল না কোনো, কেবল জোরপূর্বক হেসে পাশ হয়ে দাঁড়ালো। জুতা খুলে ভেতরে ঢুকলো ফারজাদ, তারপর সোজা চলে গেল নিজের ঘরের দিকে। যাওয়ার আগে মমিকে বলে গেল এক গ্লাস পানি নিয়ে যাওয়ার জন্য। ফারজাদের ঘরে পানির গ্লাস দিয়ে মমি ছুটে মায়ের ঘরে এলো। জিজ্ঞেস করলো, এখনই সব বলবেন আম্মি? না না, আগেও একটু বিশ্রাম নিক তারপর। আচ্ছা। গলা ঝুলিয়ে রাখা তাওয়ালটা বারান্দায় নেড়ে বিছানায় এসে বসলো ফারজাদ। আজ অফিসে চাপ গিয়েছে খুব, ক্লান্ত ভীষণ। সাইড টেবিলে রাখা পুরো পানিটুকু খেয়ে শুয়ে পড়ল সে। কিছু সময় যেতেই চোখও লেগে আসলো। ঘড়িতে ঢং ঢং করে 10টার শব্দ হলো। জানান দিল 10টা বাজে। ভয়ে জুবুথুবু হয়ে বসে আছে প্রিয়তা। ওড়নার এক কোণ তার হাতের মুঠোয়। তার ঠিক সামনে বসা মমি, সেও ভীত। প্রিয়তাকে দেখছে গভীর মনোযোগে। দিলরুবা বেগম সম্ভবত নিজের ঘরে। প্রিয়তার ঢোক গিলে বলল, তোমার ভাই কি খুব রাগী? মমি অম্লান হেসে বলল। না, অতটাও না। প্রিয়তা আবার একটু সময় নিয়ে বলল, আচ্ছা, আমাকে কি উনি এখনই বাড়ি থেকে বের করে দিবেন? এত রাতে বের করে দিলে কোথায় যাব আমি? প্রিয়তার চোখে মুখে ভয়। মমি তাকে আশ্বস্ত করে বলল, আরে না না না, বের করবেন কেন? আমার ভাইয়া নির্দয় নন, একটু বেশি রক্ষণশীল সব ব্যাপারে। তাই বলে তোমাকে এই রাতে বাড়ি থেকে বের করে দিবেন না। তুমি শুধু ভাইয়ার সামনে কোনো কথা বলো না, যা বলার আম্মি বলবেন। প্রিয়তা মাথা হেলিয়ে বলল। আচ্ছা। এরই মাঝে দিলরুবা বেগম সেই ঘরে এলেন। রাশভারী স্বরে বললেন, আমি ফারজাদের রুমে যাচ্ছি ওর সাথে কথা বলার জন্য। আমি যখন ডাকবো ওকে নিয়ে ভাইয়ের রুমে আসবে। মমি বলল। ঠিক আছে। দিলরুবা বেগম চলে গেলেন। আর একটু জড়সড় হয়ে বসলো প্রিয়তা। মমি তার হাতে হাত রেখে বলল, চিন্তা করো না, আম্মি আছেন তো। ফারজাদ ফাইল হাতে রুম জুড়ে পায়চারি চালাচ্ছে। দিলরুবা বেগম দরজার কাছে দাঁড়িয়ে শুধালেন। ব্যস্ত ফারজাদ? ফারজাদ ফিরে চেয়ে বলল। না আমি আসুন। দিলরুবা বেগম রুমের ভিতরে গেলেন। বিছানায় বসলেন তিনি। বললেন, তোমার সাথে একটু কথা বলার ছিল। ফাইলটা বন্ধ করে ফারজাদ মায়ের পাশে বসলো। বলল। জি আমি, বলুন। দিলরুবা বেগম নিজেকে ধাতস্থ করে বললেন। তোমাকে না জানিয়ে আমি একটা মেয়েকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। ফারজাদ সঙ্গে সঙ্গে ভ্রুকুসকে বলল। মেয়ে? কোন মেয়ে? দিলরুবা বেগম খানিক সময় নিলেন, ছেলেটাকে ধাতস্থ হবার অপেক্ষা করলেন। অতঃপর রয়ে শুয়ে বললেন, মেয়েটা ভারী বিপদে পড়েছিল, একাই শহরে এসে পথ হারিয়ে বসেছে, রাস্তায় কাঁদছিল বসে, উপায়ন্তর না পেয়ে নিয়ে এসেছি। ফারজাদ উত্তেজিত সুরে বলল। আমি আজকাল এসব এক ধরনের ট্র্যাপ, আপনি বুঝতে পারছেন না? বড় কোনো বিপদও হতে পারে। এভাবে অপরিচিত একটা মেয়েকে কিভাবে বাড়িতে নিয়ে এলেন? আর ওই মেয়েকে বাচ্চা, ওর ফোন নাই, কোনো পরিচিত কাউকে কল দিলেই তো হয়ে যেত। সেটা হলেও তো চলতো। মেয়েটা এই দেশেও নতুন, সিমও তুলেনি এখন অবধি, ইন্টারনেটেও সংযোগ করতে ব্যর্থ। এমতো অবস্থায় মেয়েটার আর কি করণীয় বলো? তাই বলে একটা বাইরের মেয়েকে? দিলরুবা বেগম তাকে থামিয়ে দিয়ে বলল। এভাবে বলে না বাবা, বিপদে পড়লে মানুষকে সাহায্য করতে হয়। আরও আমাদের দেশের মানুষ, বাংলাদেশ থেকে এসেছে, ওকে সাহায্য করতে না পারলে আমার মনে ভীষণ অশান্তি হতো। তুমি একবার শুধু মেয়েটার সাথে কথা বললে নাও, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নিও। ফারজাদ জোরে নিঃশ্বাস ফেলল। দুনিয়ার যে করুণ দশা, এই অবস্থায় নিজের ছায়াকেও বিশ্বাস করতে দুবার ভাবা লাগে। সেখানে অপরিচিত অচেনা এক মেয়েকে সে কিভাবে বিশ্বাস করবে? তাও মায়ের এত আকুতি অগ্রাহ্য করতে না পেরে রাজি হলো সে। দিলরুবা বেগম খুশি মনে মমিকে ডাকলেন প্রিয়তাকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যেই মমি হাজির হলো, প্রিয়তা সমেত। দিলরুবা বেগম মৃদু হেসে বললেন, এই যে ও হলো প্রিয়তা, আর প্রিয়তা ও আমার একমাত্র ছেলে ফারজাদ।
প্রিয়তা ঢোক গিলে কম্পিত সুরে সালাম দিল। সালামের জবাব দিল ফারজাদ। প্রিয়তাকে পূর্ণ মনোযোগে পরোক্ষ করে নিল। দেখেই বোঝা যাচ্ছে ভয়ে সিটিয়ে আছে মেয়েটা। চোখ মুখ শুকনো, যেন কতদিন খায় না। দুর্ভিক্ষের খরা পড়েছে যেন পাতলা ঠোঁটে। চোখের পাতা বারবার পিটপিট করে জানান দিচ্ছে যে সে এই মুহূর্তে ভয় আর দুশ্চিন্তায় মরমর হয়ে আছে। ফারজাদ মমিকে বলল। ওনাকে চেয়ারটাতে বসা মমি। মমি তাই করলো। চেয়ারে জড়সড় হয়ে বসলো প্রিয়তা। মাথা তার নিচু করা, চোখের দৃষ্টি দুই হাতে ভাঁজে সীমাবদ্ধ। ফারজাদ হালকা গলা ছেড়ে জিজ্ঞেস করলো। নাম কি আপনার? প্রিয়তা পল্লব নাড়িয়ে তাকালো একবার তার দিকে। মনে মনে হয়তো ভাবলো তখন না তার মা নাম বলল তাকে, তারপরও আবার নাম জিজ্ঞেস করছে কেন। পরক্ষণে আবার ভাবনা চিন্তা বাদ দিয়ে ক্ষীণ আওয়াজে বলল, প্রিয়তা, প্রিয়তা জামান। দিলরুবা বেগম খানিকটা চমকালেন, মনে মনে নামটা আওড়ালেন দুবার। ফারজাদ দ্বিতীয় প্রশ্ন করল। পাকিস্তানে কেন এসেছেন? প্রিয়তা এবার বুঝতে পারল না কি বলবে, সত্যি না কি মিথ্যা। মমি তো তাকে বারণ করেছিল সত্যি বলতে, তবে কি এখন মিথ্যে বলা উচিত? তার অতিরঞ্জিত ভাবনা বিরক্ত করছে ফারজাদকে। সে ফের বলে উঠল। উত্তর দিচ্ছেন না যে? প্রিয়তা উত্তর সাজিয়ে বলার আগে দিলরুবা বেগম বলে উঠলেন, পড়াশোনা পড়াশোনা করতে এসেছে। ফারজাদ ভ্রু কুঁচকালো, জিজ্ঞেস করলো, কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন? মরার উপর খাড়ার গার মনে হলো যেন। এবার কি বলবে? কোন ইউনিভার্সিটির নাম বলবে? সে তো পাকিস্তানের কোনো ইউনিভার্সিটির নামই জানে না। তার এই মুহূর্তে জন্মের আফসোস হচ্ছে এটা ভেবে যে কেন বান্ধবীদের কথা শুনে সেই পাকিস্তান ড্রামা দেখেনি। আজ ওই সব ড্রামা দেখা থাকলে কিছু হলেও পাকিস্তান সম্পর্কে ধারণা হতো তার, আর তখন অন্তত মিথ্যাটাও গুছিয়ে বলতে পারতো। প্রচন্ড আফসোস নিয়ে মুখ কালো করলো সে। তারপর কোনো রকমে কথা সাজিয়ে বলল, এখনো অ্যাডমিশন হয়নি, হব। এখানে আপনার কোনো আত্মীয় আছে? না। মাথা নাড়িয়ে জবাব দিল প্রিয়তা। ফারজাদ বলল, তবে কোথায় থাকবেন? প্রিয়তা অসহায় সুরে বলল। জানি না। ফারজাদ এহেন উত্তরে অসন্তুষ্ট হলো ভীষণ। জবাবে শক্ত স্বরে বলল, জানি না বললে তো হবে না, ব্যবস্থা করুন। দুদিনের বেশি এই বাড়িতে আপনাকে আমরা রাখতে পারবো না। পরিবারের মানুষের সাথে যোগাযোগ করে অতি শীঘ্রই একটা ব্যবস্থা করবেন। আর সিমের ব্যবস্থা আমি করে দেব, আপনার আইডি কার্ড দিলেই হবে। প্রিয়তা গায়ে লাগলো বোধ হয়, বলল, 2 দিন রাখতে হবে না, কাল সকালেই চলে যাব আমি। প্রিয়তার জেদ দেখে অবাক না হয়ে পারল না ফারজাদ। বিরক্তও হলো বোধ হয়, তাই গম্ভীর স্বরে বলল, ব্যবস্থা করতে পারলে চলে যাবেন, সমস্যা নেই। মমি, ওনাকে এখন নিয়ে যা। মমির কাছে গিয়ে দাঁড়ালো। প্রিয়তা উঠে দাঁড়ালো নিচ থেকে। মমি তাকে নিয়ে গেল গেস্ট রুমের দিকে। তারা যেতেই ফারজাদ গম্ভীর সুরে বলল, ওনার ব্যবহার আমার পছন্দ হয়নি। আমি যত তাড়াতাড়ি সম্ভব এসব ঝামেলা বিদায় করুন। তুমি ওভাবে বলছিলে বলেই হয়তো। আপনি মেয়েটার হয়ে সাফাই দিচ্ছেন? না না, তা কেন হবে? আচ্ছা, মেয়েটার বিপদ কেটে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। সময় 2 দিন আম্মি, এর মাঝেই যা করার করুন। মেয়েটার ব্যবহার বিরূপ প্রভাব ফেলেছে বোধ হয়। দিলরুবা বেগম তাই আর প্রতিক্রিয়া দেখালেন না, কেবল বললেন, আচ্ছা, আমি সামলে নিব সব। তোমার ভাই ভীষণ অহংকারী। মমি বড় বড় চোখে চেয়ে বলল, এই না না না, তুমি ভাইয়াকে ভুল বুঝছো। প্রিয়তা হাঁটু ভাঁজ করে বিছানায় এক কোণে বসলো। মনের বিষাদে এমনিতেই অবসন্ন সে। তার উপর এই লোকটার ব্যবহার তাকে আরো বেশি বিষণ্ণ করে তুলেছে। সে মমির দিকে চেয়ে বলল, তোমার ভাই না বলে কি আমি আজীবন থেকে যেতাম এখানে? কাউকে সাহায্য করে এভাবে বলতে হয় না, সাহায্যের কোনো মূল্য থাকে না তাহলে। যাই হোক, আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। কাল সকালেই চলে যাব আমি। কোথায় যাবে? প্রিয়তা দরজার দিকে চাইল। দিলরুবা বেগমকে দেখে মাথা নোয়ালো সে। বলল, কোথাও একটা ঠিক চলে যাব। আর সব থেকে বড় কথা হলো আমার ওয়াদিকে খুঁজে বের করতে হবে। দেশে ফিরে যাও, তোমার মা বাবা নিশ্চয়ই তোমার জন্য দুশ্চিন্তা করছেন। প্রিয়তা ভেজা স্বরে বলল, ওয়াদিকে না নিয়ে আমি কোথাও যাব না। আমি এত কষ্ট করে শুধুমাত্র ওর জন্য পাকিস্তান এসেছি, আমি খালি হাতে ফিরতে পারবো না। দিলরুবা বেগম অদ্ভুত বিস্ময় নিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। নিজেরই অন্য এক প্রতিবিম্ব দেখছেন যেন তিনি। এগিয়ে এসে বসলেন, প্রিয়তার মাথায় হাত রেখে বললেন,
ছেলেটা তোমায় ঠকিয়েছে মা। প্রিয়তা আঁতকে উঠে যেন ভয়ানক কিছু শুনে ফেলেছে। অস্থির স্বরে বলে, এভাবে বলবেন না, ভয় হয় আমার। এমন কিছু হলে বেঁচে থাকতে পারবো না আমি। দিলরুবা বেগম গলার স্বর এবার শক্ত করে বললেন, অন্য কারোর সাথে নিজের বাঁচা মরার কোনো যোগসূত্র নেই। এটা একেবারেই একটা নিম্নমানের চিন্তা। কেউ কারোর জন্য মরে না, তুমিও মরবে না। সে যদি সত্যি তোমায় ভালোবাসতো তবে আজ তোমার এই হাল হতো না। তুমি না, ও নিজে যেত তোমার দেশে, তোমার মা বাবাকে রাজি করিয়ে বিয়ে করে নিয়ে আসতো। অথচ এমন কিছুই না করে সে তোমাকে আসতে বলল, আর তুমি আসার পর সে উধাও। কালো যার সাথে কথা বললে আজ একদিনের ব্যবধানে সে কি করে উধাও হয়ে গেল, একবারও এই চিন্তা তোমার মাথায় আসছে না মেয়ে? প্রিয়তা নির্বাক নিষ্পলক চেয়ে আছে, উত্তর নেই মুখে। কথাগুলো কাটা খায়ে নুনের ছিটায় ন্যায় বোধ হলো। তার হাত পা কাঁপছে, মস্তিষ্কটা যেন বিকল হয়ে এসেছে। দিলরুবা বেগম প্রিয়তার গালে হাত রাখলেন, নরম সুরে বললেন, তোমার যাওয়ার ব্যবস্থা আমরা করে দেব। দেশে ফিরে যাও, মরিচিকার পেছনে ছুটে লাভ নেই। প্রিয়তা কম্পিত সুরে বলল, আমি ওয়াদিকে ভালোবাসি। আমার 2 বছরের ভালোবাসা মিথ্যা হতে পারে না। দিলরুবা বেগম ঠোঁট কামড়ে নিজেকে সংযত করে বললেন, হতে পারে 12 বছরের ভালোবাসা যেখানে ঠুনকো, 2 বছরের ভালোবাসা তো সেখানে কিছুই না। প্রিয়তা প্রশ্নবিদ্ধ চোখে চাইল। দিলরুবা বেগম সেই দৃষ্টি এড়িয়েই বললেন, আমি তোমার খাবার নিয়ে আসছি, খেয়ে ঘুমিয়ে পড়ো। খাবার দাবারের পর্ব চুকিয়ে যার যার মতো ঘরে গেল সবাই। প্রিয়তার খাবার ঘরেই দেওয়া হয়েছিল। হয়তো খাবার খেয়ে এতক্ষণে সে শুয়ে পড়েছে। ফারজাদ তার বারান্দায়। খাবার শেষ করে কিছুটা সময় বারান্দাতেই কাটায় সে। ছোট্ট বাড়ি তাদের। আহামরি বিলাসতা না থাকলেও সুখ আছে বেশ। তার বারান্দায় গ্রিল নেই। রেলিংয়ে হাত চেপে আকাশের দিকে দৃষ্টিপাত তার। অন্তরক্ষী আজ চাঁদ নেই। কুচকুচে কালো মেঘগুলো মোটেও তার পছন্দ হচ্ছে না। তাই ফিরে ঘরে আসার সিদ্ধান্ত নিয়েও আবার থমকে দাঁড়ায়। কিছু একটা শুনতে পায় বোধ হয়। নিশ্চিত হবার জন্য মনোযোগ দেয়। হ্যাঁ, ঠিক শুনেছে। একটা মেয়েলি সুর, ক্ষীণ আওয়াজ গুনগুন করে বেজে যাচ্ছে। গান গাইছে কেউ। ফারজাদ উল্টো ঘুরে ঘাড় কাত করে একবার ডান দিকে তাকায়। ওপাশে দেখা না গেলেও স্মরণ হয়, তার ঠিক পাশের ঘরটায় গেস্ট রুম। সেই রুমে মেয়েটাকে থাকতে দেওয়া হয়েছে। সে নিশ্চিন্ত হয় গানটা ওই মেয়েটাই গাইছে। ফারজাদ নড়ে না আর। চারদিক তখন নীরব নিস্তব্ধ। রাস্তার ওপারে কুকুরগুলো আজ শান্ত বেশ। বাতাসে কোনো শব্দ নেই। আকাশেরও মন খারাপ। অদ্ভুত, চারদিক যেন আজ একটু বেশি বিষাদগ্রস্ত মনে হচ্ছে ফারজাদের। কিন্তু কেন? থেমে গেল। ফারজাদ ডান দিকে চাইলো আবার। থামলো কেন মেয়েটা? সে কি কাঁদছে? ফারজাদ ভ্রুবাস করলো। গানের সুরে তার ভেজা কম্পিত তরঙ্গ টের পাচ্ছিল ফারজাদ। মেয়েটার কি ভীষণ কষ্ট, নাকি তার কথাই সে কষ্ট পেয়েছে? পরক্ষণে ফারজাদ আবার শরীর টান টান করে দাঁড়ালো। নিঃশ্বাস ফেললো জোরে। এত ভেবে তো কোনো লাভ নেই। কে কাঁদলো, কে হাসলো, সেসব জেনে সে কি করবে? ঘরে চলে আসে সে। বারান্দায় দরজাটা আটকে দেয়। তারপর একটা ফাইল হাতে বিছানায় বসে। চোখের নোনতা জলে বালিশের একপাশ ভিজে আছে। মনের দুঃখের অন্তর নেই। অন্তঃস্থলে যে বিষাদের জোয়ার বইছে, তার শেষ কোথায় কে জানে। মেয়েটা ওড়না দিয়ে নাক মুছে। ফোনটা এক হাতে তার চোখের সামনে ধরা। এখনো অপেক্ষা করছে সেই মানুষটার একটা বার্তা, যার জন্য এত কিছু। সে মানুষটা তাকে ঠকিয়েছে, এই কথাটা যেন সে মানতেই পারছে না। এই তো একদিন আগেও কত ভালোবাসার কথা বলল সে। বলেছিল পাকিস্তানে আসলেই বিয়ে করবে, তারপর দুজন মিলেই ফিরে গিয়ে মা বাবাকে মানাবে। অথচ কয়েক ঘন্টা ব্যবধানে সব শেষ হয়ে গেল। মা বাবাকে এখন কি করে মুখ দেখাবে সে? তার দেওয়া চিঠি পড়ে মা নিশ্চয়ই খুব কেঁদেছিলেন। বাবা আর ভাই হয়তো পাগলের মতো খুঁজে বেরিয়েছে তাকে। অথচ সে সব ভুলে এক মিথ্যে মায়া জালে নিজেকে জড়িয়ে এখানে চলে এলো। এত নিষ্ঠুর সে। প্রিয়তা এবার শব্দ করে কেঁদে ফেলল। মা বাবা আর ভাইয়ের কথা খুব মনে পড়ছে তার। তাদের কাছে আবার কোন মুখে ফিরে যাবে সে? গিয়ে কি বলবে? দুশ্চিন্তায় মাথা ব্যথা শুরু হয়েছে।
মনে হচ্ছে যেন মৃত্যুই একমাত্র এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে তাকে। রোদ ঝলমলে সকাল, শুক্রবার সকাল বলে মমির আজ কলেজে যাওয়ার তাড়া নেই, তাই একটু বেলা অবধি ঘুমাবে সে। খাবার টেবিলে ফারজাত আর দিলরুবা বেগম বসেছেন। ফারজাত খাওয়ার মাঝে জিজ্ঞেস করলো, ওই মেয়েটাকে খাবার দিয়েছেন আমি? দিলরুবা বেগম জবাবে বললেন, ডেকেছিলাম একবার, ঘুমোচ্ছে বোধহয়, তাই আর ডাকেনি। পরে উঠলে মমির সাথে খেয়ে নিবে। ফারজাত বলল, আচ্ছা আমি, আপনার মেয়েটার কথা বিশ্বাস হয়? কোনো কিছু ব্যবস্থা না করে উনি নিজ দেশ ছেড়ে একেবারে অপরিচিত অচেনা এক দেশে চলে এলেন। এখানে এসে কিভাবে কি করবেন ভাবলেন না একবারও? আর ওনার পরিবারই বা কেমন, এভাবে একা একটা মেয়েকে ছেড়ে দিল? দিলরুবা বেগম প্রসন্ন হেসে বললেন। পড়াশোনার জন্য এসেছে বাবা। ফারজাত বলল, উনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেটাই জানেন না, এভাবে একেবারে দিক বেদিক না দেখেই চলে এলেন। আপনার কাছে অদ্ভুত লাগছে না ব্যাপারটা? দিলরুবা বেগম আর কি বলবেন ভাবছেন। ছেলেটাকে কাল থেকে মিথ্যে বলেই যাচ্ছেন তিনি। সত্যিটা তো অন্য। এই মেয়ে যে কি বিশাল বিপদে পড়েছে সেই কথা তো এখন আর ছেলেকে বলতে পারবেন না। এমনিতেই এই প্রেম ভালোবাসাতে তার ভীষণ বিদ্বেষ। তার উপর একই ঘটনার পুনরাবৃত্তি দেখলে এই মেয়েকে আর ঘরেই রাখবে না নিশ্চিত। তাই প্রসঙ্গ পাল্টাতে বললেন। মমির কলেজ ফিটা বাকি বাবা, কবে দিবি? ফারজাদ ঠোঁট গোল করে বলল, ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, মৌমিকে আজই দিয়ে দিব। আচ্ছা। মমি গেস্ট রুমের দরজার সামনে গিয়ে দেখলো প্রিয়তা তার ব্যাগ গুছাচ্ছে। কালকের কামিজ পাল্টে হলুদ রঙের নতুন একটা কামিজ পরেছে সে। উস্কো খুস্কো চুলগুলো বেশ পরিপাটি করে বাঁধা এখন। সে জিজ্ঞেস করলো, আসবো? প্রিয়তা ফিরে চেয়ে তাকে দেখে হাসলো, বলল, এসো না, এটা তো তোমারই বাড়ি। মমি ভেতরে এলো। প্রিয়তার মুখে হালকা শ্বাস নজরে পড়েছে তার। সে জিজ্ঞেস করলো, তুমি ব্যাগ গুছাচ্ছ কেন? প্রিয়তা তাকিয়ে বলল। চলে যাবো যে, তাই। মমি শুকনো মুখে বলল। ভাইয়া বলল বলেই চলে যেতে হবে? দুটো দিন থাকো। প্রিয়তা হেসে বলল। আরে না না, ওনার বলাতে তো যাচ্ছি না আমি, ওয়াদি বলেছে। ওয়াদি? হ্যাঁ, যার জন্য আমার এখানে আসা, আমার প্রিয় মানুষ। ও রাতে কল দিয়েছিল আমায়, একটা অ্যাড্রেস দিয়ে আমায় সেখানে যেতে বলেছে। আমি বলেছিলাম না, ওয়াদি আমায় ঠকাতে পারে না, ওর ভালোবাসা মিথ্যা হতেই পারে না। দেখছো ও ভুলেনি আমায়। মমি নিষ্পলক চেয়ে রইল। কিছু সময় পর বলল, তুমি উনাকে অনেক বিশ্বাস করো, তাই না? প্রিয়তা মুচকি হেসে বলল। হ্যাঁ, অনেক। মমি ক্ষীণ সুরে বলল, আচ্ছা, খেতে এসো। বাইরে গিয়ে খাবো? হ্যাঁ, ডাইনিংয়ে আমার সাথে বসে। প্রিয়তা ধীর আওয়াজে বলল। তোমার ভাই আছে না? আমি ওনার সামনে যেতে চাই না। ভাইয়া উনার ঘরে, তুমি নিশ্চিন্তে আসতে পারো। প্রিয়তা ব্যাগের চেন আটকে মমির পেছন পেছন ডাইনিং অবধি গেল। তার পদাচরণ অতি নির্লিপ্ত। জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়ে দিলরুবা বেগম এসে বললেন। দাঁড়িয়ে আছো কেন মা, বসো। প্রিয়তা অস্বস্তি নিয়ে চেয়ারে বসলো। অন্যটাতে বসলো মমি। প্লেটে খাবার নিতে নিতে সেই বলল, আমি, উনি নাকি এখন চলে যাবেন? দিলরুবা বেগম চিন্তিত সুরে বললেন। কোথায় যাবে? প্রিয়তা চেয়ে মৃদু হেসে বলল, ওয়াদি আমায় রাতে কল দিয়েছিল, ও আমায় একটা ঠিকানা দিয়েছে দেখা করার জন্য। আমি ওর কাছেই যাব। দিলরুবা বেগম ভ্রু কুঁচকালেন, বললেন, কথা হয়েছে তোমার? কোথায় যেতে বলেছে? আসলে আমি তো ঠিক চিনি না, তবে ওর ঠিকানা দিয়ে বলেছে এখান থেকে যে কোনো একটা বাসে উঠে ঠিকানাটা বললেই হবে। দিলরুবা বেগম এক পলক ভেবেই বললেন, তোমার একা যেতে হবে না, আমি আর ফারজাদ নিয়ে দিয়ে আসবো তোমায়। প্রিয়তা অপ্রস্তুত সুরে বলল, না না, আপনারা এমনিতেই আমার জন্য অনেক কিছু করেছেন, আপনাদের আমি আর কষ্ট দিতে চাই না, আমি একা যেতে পারবো। পারবে না মেয়ে, এই দেশ এই শহর সব তোমার জন্য নতুন। এখানে আনাচে কানাচে বিপদ পেতে আছে, আমরা পৌঁছে দিব তোমায়, তুমি খেয়ে নাও। প্রিয়তা অভিভূত হলো। এই অচেনা মানুষগুলো কত ভালো। আজকাল এত ভালো মানুষ হয় নাকি? যদিও ছেলেটা একটু বেশি খিটখিটে, তাও মনের দিক দিয়ে হয়তো খারাপ না। প্রিয়তা খুশি মনে চটপট খেয়ে নিল। তারপর গেস্ট রুমে গিয়ে বাকি কাজ সেরে একদম তৈরি হয়ে নিল সে। ফারজাদকে রাজি করাতে বেশ বেগ পোয়াতে হলো দিলরুবা বেগমের। তাও অবশেষে সফল হয়েছেন তিনি।
ফারজাদ গাড়ি বের করে বাহিরে অপেক্ষা করছেন। প্রিয়তার হাত ধরে আছে মমি। মন খারাপ করে বলল, বিয়ের পর ভাইয়াকে নিয়ে অবশ্যই আমাদের বাড়িতে আসবে। প্রিয়তা প্রসন্ন হাসলো, বলল, অবশ্যই আসবো। তারপর দিলরুবা বেগম প্রিয়তাকে নিয়ে গাড়িতে বসলেন। গাড়ি স্টার্ট দিল ফারজাদ। গেট থেকে বের হয়ে মাকে বলল, কাল অবধি ওনার যেখানে কোনো আত্মীয় ছিল না, আজ হঠাৎ কোত্থেকে আত্মীয়ের উদয় হলো আম্মি। উনি সত্যি বলছেন তো? বিরক্ত হলো প্রিয়তা। লোকটা তাকে এত কেন সন্দেহ করছে? সে চোর না ডাকাত? আশ্চর্য। প্রিয়তা মুখ কালো করে অন্যদিকে ঘুরিয়ে নেয়। দিলরুবা বেগম বুঝতে পারেন ব্যাপারটা, বলেন, চিন্তা কর না ফারজাদ, আমার ওর আত্মীয়র সাথে কথা হয়েছে। ফারজাদ আর কথা বাড়ালো না। মেয়েটাকে ঠিকানা মতো পৌঁছে দিতে পারলেই বাঁচে সে। গন্তব্যে পৌঁছাতে আধা ঘন্টা সময় লাগলো। গাড়ি থামতেই নেমে দাঁড়ালো প্রিয়তা। আশেপাশে চোখ বুলালো। পরিচিত মুখখানার দেখা মিলল না। সে ওয়াদির নাম্বারে মেসেজ দিল, এই বলে যে, मैं आया, आप कहाँ हो? উত্তর এলো সাথে সাথে। Just wait for a minute. I am coming. খুশি হলো প্রিয়তা। দিলরুবা বেগমের দিকে চেয়ে বলল, আপনারা এবার চলে যান আন্টি, ওয়াদি এসেছে। দিলরুবা বেগম গাড়ি থেকে নেমেই দাঁড়ালেন। আশপাশটা তীক্ষ্ণ চোখে পরখ করলেন তিনি। একটা গলির মাঝে গাড়িটা রাখা। মানুষের আনাগোনা খুব একটা নেই। ছোট ছোট দালান, পুরনো বেশ। তিনি সবকিছু পরখ করে বললেন, আমরাও দাঁড়াই, ওয়াদি আসলেই না হয়ে যাব। এতক্ষণ কিভাবে দাঁড়িয়ে থাকবেন? সমস্যা নেই মা, তোমাকে কোনো মতেই একা রেখে যাওয়ার ভরসা পাচ্ছি না। প্রিয়তা অবাক হচ্ছে বারংবার। সে আপ্রতুল্য কণ্ঠে বলল, আজকাল আপনজনের জন্যও কেউ এতটা করে না যতটা আপনারা আমার মতো অচেনা একটা মেয়ের জন্য করছেন। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আমি আজীবন মনে রাখবো আপনাদের। দিলরুবা বেগম হাসলেন উত্তরে। বেশি সময় নিল না। কয়েক মিনিট ভিতরেই একজন ছেলে এসে হাজির হলো সেখানে। মুখে মাস্ক, পরনে কালো রঙের একটা কাবলি সেট, চোখে আবার কালো চশমা। কোনো ফাঁকফুকর দিয়েও তার মুখ দেখা যাচ্ছে না। সে এসেই জড়িয়ে ধরল প্রিয়তাকে। আচমকা জড়িয়ে ধরাতে প্রিয়তা খানিকটা ভড়কে যায়। তার উপর তার সামনে দিলরুবা বেগম আর ফারজাদ। তাদের সামনে বড্ড অস্বস্তিও বোধ করলো সে। নিজেকে কোনো রকমে ছাড়িয়ে বলল, वादी, कल पूरा दिन कहाँ पर थी आप? आपको पता है मैं कितना परेशान हो गई थी? ওয়াদির দুই হাতে তার মুখ আগলে বলল, मैं एक जरूरी काम के लिए गाँव गया था। सॉरी, मेरी वजह से आपको बहुत तकलीफ हुई। इट्स ओके। ওয়াদি হাসলো, বলল, चलिए, अब मैं आ गया हूँ आपकी सारी परेशान दूर करने। প্রিয়তা দিলরুবা বেগমের দিকে চেয়ে প্রসন্ন সুরে বলল, आंटी, वो हलो वादी। और वादी, ये एक बहुत अच्छा आंटी है। कल मैं इनके घर में ही थी। ওয়াদি এবার চোখের কালো চশমাটা নামালো। এতক্ষণ খেয়াল করেনি সে। দিলরুবা বেগমকে দেখে ভ্রু কুঁচকালো সে। দিলরুবা বেগমের তীক্ষ্ণ সরু দৃষ্টি তার চোখ বরাবর। ফারজাদ গাড়িতেই বসা। নেমে এসে কারোর সাথে কথা বলার খুব একটা আগ্রহ পাচ্ছে না। দিলরুবা বেগম স্মিত হাসলেন, বললেন, इनकी ध्यान रखना बेटा, ये आपसे बहुत मोहब्बत करती है। ওয়াদি বোধহয় হাসলো। মাস্কের আড়ালে দৃশ্যমান হলো না তা। মাথা এলিয়ে বলল, সে जी बिल्कुल। आई थिंक वी गुड गो नाउ। प्रियता चलिए। প্রিয়তার এক হাত আগলে ধরল। দৃশ্যখানা গাড়ি থেকে বসে অবলোকন করলো ফারজাদ। বিরক্তিতে কপালের ভাঁজ পড়ল তার। প্রিয়তা দিলরুবা বেগমের দিকে চেয়ে পড়ল। এবার আমরা যাই আন্টি, আর আবারও ধন্যবাদ। ভালো থাকবেন। দিলরুবা বেগম হেসে তার গালে হাত রেখে বললেন, যাও, নিজের খেয়াল রেখো, আর আমার কোনো ফোন নাম্বারটা নিয়ে যাও, যে কোনো প্রয়োজনে কল দিও আমায়। প্রিয়তা ব্যাগ থেকে ফোন বের করেই বলল। জি আন্টি, বলুন। দিলরুবা বেগম নিজের নাম্বার দিয়ে ব্যাগ খুলে একটা কার্ডও বের করে দিলেন। বললেন, এটা আমার ছেলের কার্ড, রেখে দাও, আর ওর ব্যবহারে মন খারাপ করো না, পরিস্থিতি ওকে এমন বানিয়েছে। না না আন্টি, আমি কিচ্ছু মনে করিনি। ওয়াদি তাড়া দিয়ে বলল। चलिए प्रियता। ওয়াদি তার হাতে টান দিল। একটু বেশি যেন তারা দেখাচ্ছে সে। প্রিয়তা তাড়াহুড়ো দেখিয়েই বলল, আমি যাই আন্টি, দোয়া করবেন। হ্যাঁ মা, যাও। ওয়াদি প্রিয়তাকে নিয়ে হাঁটা ধরল। দিলরুবা বেগম চেয়ে রইলেন অপ্রতিভ। অদ্ভুতভাবে তার মায়া হচ্ছে বড্ড। এটা কিসের মায়া, কিসের টান সেটা বোধগম্য নয়।
প্রিয়তার দৃষ্টি আড়াল হবার আগ পর্যন্ত পুরোটা সময় দেখে গেলেন তিনি। ফারজাতও চেয়ে রইল তার যাওয়ার পানে। সে আড়াল হতেই ফারজাত গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল। আমি উঠে আসুন এবার। দিলরুবা বেগম দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসলেন। ফারজাত গাড়ি ঘোরালো, জিজ্ঞেস করলো, ছেলেটা কি ওনার প্রেমিক? দিলরুবা বেগম অপ্রস্তুত হয়ে তাকালেন। ফারজাতও তার মাকে পরখ করলো, বলল, একই ঘটনার পুনরাবৃত্তি, তার উপর আপনি আবার ওই মেয়েকে সাহায্য করলেন। এটা করা কি খুব প্রয়োজন ছিল? সিটে হেলান দিয়ে চোখ বুজে নিলেন দিলরুবা বেগম। উত্তর দিলেন না আর। পুরনো ঘা কাল থেকে বারংবার আঘাত লাগছে, রক্তক্ষরণ হচ্ছে বোধহয় এবার। ফারজাত নীরব রইল। সে বোঝে, সে জানে, তাই আর মাকে ঘাটালো না। ওয়াদি প্রিয়তাকে নিয়ে বাইকে করে কোথায় একটা গিয়েছে। প্রিয়তার কাছে এই পরিবেশ অপরিচিত। সত্যি বলতে কিছুটা ভীত সে। যদিও ওয়াদির প্রতি অগাধ বিশ্বাস তার, তাও অদ্ভুত এক ভয় কাজ করছে। বাইক থেকে নেমে ওয়াদি তার মাস্ক নামালো। ফোনের স্ক্রিন অবধি সীমাবদ্ধ থাকার মুখাবয়টা বাস্তবে দেখে চিত্ত জুড়ে প্রশান্তির স্রোত বইল প্রিয়তার। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ওয়াদি তার হাত ধরেই বলল, ये मेरा घर है, अब से हम यहाँ भी रहेंगे। প্রিয়তার চোখ বুলালো আশেপাশে। পুরনো ধাঁচের একটি বাড়ি, আহামরি কোনো চাকচিক্য নেই। আশেপাশে বেশ গাছগাছালি, তার মাঝে সাদা রঙের একটি দালানেটি। সবকিছু পরখ করে স্মিত হাসল সে, বলল, हमारी निकाह कब होगी? ওয়াদি হেসে বলল। आज रात अम्मी अब्बू आने की बात। প্রিয়তার ঠোঁটের কোণে হাসি প্রস্ফুটিত হলো, বলল, ठीक है। তারপর ভেতরে পদার্পণ করলো তারা। ভেতরে এসে খানিকটা অবাক হতে দেখা গেল প্রিয়তাকে। বাড়িতে কেউ নেই, আহামরি কোনো ফার্নিচারও চোখে পড়ছে না। খুব প্রয়োজনীয় কিছু আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই। ওয়াদি প্রিয়তাকে নিয়ে একটা সোফায় বসালো, বলল, तुम बैठो, मैं पानी लाता हूँ। প্রিয়তা বসলো। ওয়াদি চলে গেল তার কাজে। প্রিয়তা বাড়ির ভেতরটা দেখছে অতি মনোযোগে। চোখে পড়ার মতো তেমন কিছুই নেই, তবে বসার ঘরের দেওয়ালে একটা ছবি আছে, সাদা কালো পুরনো ছবি। ছবিটা স্পষ্ট নয়। প্রিয়তা কিছুক্ষণ ছবিটার দিকে চেয়ে রইল। এরই মাঝে পানির গ্লাস হাতে হাজির হলো ওয়াদি। প্রিয়তার দৃষ্টি পর্যবেক্ষণ করে বলল, ये मेरा अम्मी है। প্রিয়তা জবাবে ক্ষীণ হাসলো। ওয়াদি পানির গ্লাসটা হাতে দিল তার। অল্প পানি খেলো প্রিয়তা। ওয়াদি বলল, तुम अब घर में जा कर आराम करो, मैं दोपहर की खाने का इंतजाम कर रहा हूँ। প্রিয়তা উঠে দাঁড়িয়েই বলল। चलिए मैं भी आपको हेल्प करती हूँ। ওয়াদি কিছু বলার আগে ফোন বেজে উঠল তার। ফোন দেখে মুখের চিত্র তার পাল্টে গেল যেন। দ্রুততার সহিত বেরিয়ে গেল সে। প্রিয়তা কিছু বুঝে উঠতে পারল না, হা করে চেয়ে রইল কেবল। প্রিয়তা দরজার পানে চেয়ে বসে আছে। ওয়াদির কোনো খবর নেই। সে যে একবার বাহিরে গিয়ে দেখবে, সে নিশ্চয়তাটুকু মনে দিচ্ছে না। অবশেষে তার অপেক্ষার প্রহর কিছুটা বাড়তেই ওয়াদির আগমন ঘটে। প্রিয়তার সাথে চোখে চোখ পড়তেই হাসে সে। যদিও আপাত দৃষ্টিতে এই হাসি বেশ সাবলীল, কিন্তু তাও কোথাও একটা যেন দুমনা রয়ে গিয়েছে। ওয়াদি দরজা বন্ধ করে প্রিয়তার সামনে এসে দাঁড়ালো, বলল, আমার এক বন্ধু কল দিয়েছিল, ওর কিছু টাকা প্রয়োজন, সকাল থেকে জ্বালিয়ে মারছে আমায়। প্রিয়তা অম্লান হেসে বলল। ও, ওয়াদি বলল, তুমি ঘরে যাও, আমি রান্নার ব্যবস্থা করছি। আমিও তোমার সাহায্য করব। না না না, তুমি আপাতত গিয়ে বিশ্রাম নাও, সাহায্য লাগলে ডাকবো তোমায়। ওয়াদি প্রিয়তাকে এক প্রকার জোর করে তার ঘরে নিয়ে এলো। ছোট্ট ঘরে একটা খাট, ছোট ড্রেসিং টেবিল আর আলমারি ছাড়া আর কিছুই নেই। জানালার পাশে একটা চেয়ার রাখা আছে, তাতে পড়ে আছে কিছু কাপড়ের স্তূপ। ওয়াদি জানালার পর্দা সরাতে সরাতে বলল, কিছু মনে করো না, একা থাকি তো তাই একটু অগোছালো। প্রিয়তা হেসে বলল, সমস্যা নেই, আমি সব কিছু মানিয়ে নিতে পারবো। ওয়াদি তার সামনে এসে দাঁড়ালো। প্রিয়তার মুখখানা তার হাতের আজলাই নিয়েই অপ্রতুল্য সুরে বলল, আই লাভ ইউ। লজ্জা পেল প্রিয়তা, চোখের পাতা নামিয়ে ফেললো। মৃদুর আওয়াজে বলল, আই লাভ ইউ টু। ওয়াদি এবার আরেকটু কাছে আগায়। প্রিয়তার সংকোচের মাত্রা বাড়ে। ওয়াদির মুখটা আরেকটু বাড়িয়ে দিতেই বড় বড় চোখে তাকায় প্রিয়তা। তার দৃষ্টি অগ্রাহ্য করে আরো একটু এগিয়ে আসে সে। ওয়াদির উষ্ণ নিঃশ্বাস প্রিয়তার চোখে মুখে আপতিত হচ্ছে।
প্রিয়তার বুকে কম্পন তীব্র হয়। ওয়াদির উদ্দেশ্য ঠাউর করতে পেরে মনের অস্থিরতা আর ভয় বেড়ে যায় তার। ঠোঁট নাড়িয়ে মৃদুর আওয়াজে বলে। বিয়ের পর? ওয়াদি ভ্রু কুঁচকায়, খানিকটা হয়তো বিরক্ত হয়। বলে, বিয়ের পর তো তুমি পুরোটাই আওয়ার, এখন না হয় তোমার ঠোঁটটুকুই আওয়ার হোক। প্রিয়তা ঢোক গিলে ভীত সুরেই বলে, পুরো আমিটা বিয়ের পরেই তোমার হতে চাই, এখন না। এই বলে সে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু ওয়াদির যেন তাকে ছাড়তে নারাজ। প্রিয়তা বুঝতে পারছে না কি করবে। ওয়াদির এখন রুক্ষ প্রতিক্রিয়া তার মনের উপর বেশ প্রভাব ফেলছে। তার মুখশ্রী ফ্যাকাশে হয়ে আসে। আচমকা ওয়াদি ছেড়ে দেয়। ছাড়া পেয়ে ছিটকে দূরে সরে যায় প্রিয়তা। মাথা নিচু করে অস্বস্তি ঢাকার চেষ্টা চালায়। ওয়াদি কিছুক্ষণ বিরক্ত চোখে চেয়ে থেকে মুচকি হেসে বলে, সমস্যা নেই, 2 বছর যখন অপেক্ষা করতে পেরেছি আর কিছুক্ষণও অপেক্ষা করতে পারবো আমি। বিশ্রাম নাও, মা বাবা এলেই নেকাটা সেরে ফেলবো। ওয়াদি বেরিয়ে আসে। প্রিয়তা মাথা তুলে তাকায়। 2 বছরের সম্পর্কে ওয়াদি আরো আগ থেকে একটু বেশি ঘনিষ্ঠ হতে চেয়েছিল, তবে প্রিয়তা সেসবে গুরুত্ব না দেওয়াতে সে আর পারেনি। এই দূর ভালোবাসার সম্পর্কের মাঝে সমস্ত ঘনিষ্ঠতা কেবল এই ফোনের স্ক্রিনে সীমাবদ্ধ। তাও প্রিয়তার মন এসবে সায় দিত না কখনো। তাই তো সবকিছু ছেড়ে বিয়ে করতে এসেছে সে। সমস্ত ঘনিষ্ঠতায় পবিত্রতা রয়েছে একমাত্র এই সম্পর্কে। আর তাই সে চায় এই 2 বছরের সমস্ত দূরত্ব কেটে যাক এই সম্পর্ক বাস্তবায়নের মাধ্যমে। চোখ খুলতে নিজেকে এক অন্ধকার ঘরে আবিষ্কার করলো প্রিয়তা। এতটাই অন্ধকার চারদিক যে সে নিজের অস্তিত্বটুকু টের পাচ্ছে না। আশপাশ থেকে কেবল অদ্ভুত শব্দ আসছে, যেন কেমন চিৎকার, সচিৎকারের শব্দ। ভয়ে গায়ে কাটা দিচ্ছে তার। সে হাঁটু ভাঁজ করে জড়সড় হয়ে বসে আছে। এরই মাঝে আকস্মিক দরজাটা খুলে গেল। একটা ছায়া দরজা বরাবর, অস্পষ্ট সে মোটা রুক্ষ কণ্ঠে বলল, এবার তোর পালা। এই বলে ছায়াটা এগিয়ে আসার আগে পেছন থেকে কেউ একটা তার মাথায় আঘাত করে বসে। তা দেখে কেঁপে ওঠে প্রিয়তা। ওই মানুষটা কিছুক্ষণ মাঝে তার চোখের সামনে স্পষ্ট হয়। মানুষটাকে প্রথম দেখাতেই চিনে ফেলে সে। বিড়বিড় করে বলে ওঠে, ফারজাদ, আপনি? ঝনঝন করে উঠে কিছু একটা। প্রিয়তা ধরফড়িয়ে উঠে বসে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে তার। আচমকা ঘুম ভেঙে যাওয়াতে এমন হচ্ছে হয়তো। বুকে হাত চেপে উঠে দাঁড়ায় সে। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে খেয়ালই নেই। তার উপর এই ক্ষুদ্র সময়ের মাঝে অদ্ভুত এক স্বপ্ন দেখে বসেছে সে। তবে তার সেই স্বপ্নে ওই ফারজাদ বলে লোকটা কি করে এলো, কেন এলো? একদিনের পরিচয়ে লোকটা তার স্বপ্নে কেন চলে আসবে? আশ্চর্য। প্রিয়তা ভীত স্পেয় চিত্রে ফোনটা হাতে নিয়ে দেখে 2:50 বাজে। ওয়াদিরের কথা তৎক্ষণাৎ স্মরণে আসে তার। ছেলেটা একা একা কি করছে কে জানে। ওড়নাটা ঠিকঠাক করে দ্রুত ঘর থেকে বের হলো প্রিয়তা। রান্নাঘর চিনে না সে। টুংটাং শব্দ অনুসরণ করে ওয়াদির হদিস পেল। দরজার সম্মুখে দাঁড়িয়ে দেখলো ওয়াদি উল্টো দিকে ফিরে কাজ করছে। তার বাম হাতে 2 আঙ্গুলের ফাঁকে জ্বলছে কিছু একটা। বিলম্ব না করে প্রিয়তা বুঝতে পারল যে ওয়াজি সিগারেট খাচ্ছে। ব্যাপারটাতে আগে অবগত ছিল না সে, তাই অবাক হলো। কষ্টও পেল বোধহয় খানিক। জিজ্ঞেস করলো, তুমি সিগারেট খাও ওয়াদি? হঠাৎ প্রিয়তার গলার স্বর ভীত করে ওয়াদিকে। পেছনে ফিরে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে যেন। সিগারেটটা সঙ্গে সঙ্গেই ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। বলে উঠে, না না না, অভ্যাস নেই তেমন, মাঝে মধ্যে একটু একটু খাই আর কি। প্রিয়তা ক্ষীণ সুরে বলল, আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না। ওয়াদি জোরপূর্বক হেসে বলল, আচ্ছা, আর খাবো না। খুশি হলো প্রিয়তা। তার এক কথাতে ওয়াদি রাজি হয়ে যাওয়ার ব্যাপারটা বড্ড আনন্দ দিয়েছে তাকে। ভিতরে আসে সে। জিজ্ঞেস করে, কি রান্না করেছো? মাছ, ডাল, ডিম আর ভাত, এগুলোতে চলবে? প্রিয়তা বড় বড় চোখে চেয়ে বলে, এত কিছু রেঁধে ফেলেছো? এত কিছু কোথায় আর করতে পারলাম, অল্পই তো করেছি, দেরি হয়ে যাচ্ছে বলে আর বেশি কিছু করতে পারিনি। প্রিয়তা হেসে বলে, আমার এইটুকুতেই চলবে। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। প্রিয়তা এগিয়ে এসে বলে, শুনো, এটুকু কাজ অন্তত আমায় করতে দাও। সেই আসার পর থেকে কাজ করেই যাচ্ছ, এবার গিয়ে ফ্রেশ হয়ে নাও তুমি, আমি খাবার বেড়ে দিচ্ছি।
ওয়াদি মাথা নাড়িয়ে বলল, একদমই না। কাল থেকে এমনিতেই এসব দায়িত্ব একেবারের জন্য তোমার হাতে চলছে, তাই আজকে একটু আরাম করে নাও। যাও গিয়ে বসো তুমি, আমি আসছি। প্রিয়তা হাসলো তার কথা শুনে, বলল, আচ্ছা একটু তো সাহায্য করি।